ফুটবলের মক্কা কলকাতা। এই কলকাতায় যে দিনটাকে ইতিহাসের পাতায় স্বর্ণাক্ষরে চিরস্থায়ী করে রাখা যেত, সেদিন গোটা কলকাতা তো বটেই, গোটা বাংলার মাথা হেঁট। গত কয়েকদিন ধরে আমরা শুধু অপেক্ষা করেছি যখন মাঝরাতে লিওনেল মেসির প্রাইভেট জেট এসে নামল দমদম বিমানবন্দরে, রাস্তায় কাতারে কাতারে রূপ তাকে স্বাগত জানাতে। আর আজকে বেলা গড়াতেই সমস্তটা একটা কলঙ্কিত অধ্যায় পর্যবসিত হলো যুবভারতী স্টেডিয়ামে, যেখানে আজকে অনেকগুলো সোনালী ফ্রেম রচিত হওয়ার কথা, যেখানে একই সঙ্গে দেখা যাওয়ার কথা, একই ফ্রেমে দেখা যাওয়ার কথা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, শাহরুখ খান, সৌরভ গাঙ্গুলি এবং অবশ্যই লিওনেল মেসি, যার জন্য মানুষ রাতের পর রাত জাগতে প্রস্তুত, যার জন্য মানুষ নিজেদের সাধ্য ছাপিয়ে তাদের জন্য কিছুটা মহার্ঘ যে টিকিট, সেই টিকিট তারা কাটতে প্রস্তুত। তারা আজকে একটা ঝলক মেসিকে দেখতে পেলেন না। কেন? কারণ যুবভারতী স্টেডিয়ামে যে সময়টুকু লিওনেল মেসি ছিলেন, সেই সময়টুকু তাকে ঘিরে রইল কালো কালো মাথা, ধাক্কাধাক্কি চলল, প্রায় ঘেরাটোপে থাকলেন তিনি। দূরের গ্যালারি থেকে লিওনেল মেসির এক ঝলকও দেখতে পেলেন না। বিশাল টাকা খরচ করে, সাধ্যের বাইরে গিয়ে হয়তোবা যারা এই টিকিট কেটেছিলেন। আর তারপরেই ধুন্ধুমার পরিস্থিতি, ক্ষোভে ফেটে পড়েন জনতা এবং এক কলঙ্কিত অধ্যায় রচিত হয়। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ইতিমধ্যেই তদন্তের নির্দেশ দিয়েছেন। মূল আয়োজক শতদ্রু দত্ত, যিনি আজ সকাল পর্যন্ত যখন লিওনেল মেসির এই গোট ট্যুর করাচ্ছেন, যখন দেশের চারটি শহরে তিনি লিওনেল মেসিকে নিয়ে যাচ্ছেন, সকালেও যিনি হিরো ছিলেন, আজ সকালেও যখন মিট অ্যান্ড গ্রিট চলছে, যে শতদ্রু হিরোর ভূমিকায়, সেই শতদ্রু দত্ত হায়দ্রাবাদ যাওয়ার পথে তিনি অ্যারেস্ট হলেন। প্রশ্ন হচ্ছে যে কলকাতার মুখ যেভাবে পুরল গোটা বিশ্বের কাছে, তার দায় কার? এ নিয়ে আমরা আলোচনা করব। শুরুতে চোখ রাখবো প্রতিবেদনে। মুখ পুরল কলকাতার। ফুটবলের রাজপুত্রকে দেখার জন্য উপচে পড়েছিল সল্টলেক স্টেডিয়াম। 11:30টার সময় উচ্ছ্বাস ছিল স্টেডিয়ামে, হাসি মুখে তা উপভোগ করছিলেন মেসিও। কিন্তু সময় গড়াতেই অন্য ছবি। সারাক্ষণ তাকে ঘিরে থাকলেন নির্দিষ্ট কিছু মানুষ, পরিকল্পনা মাফিক হলো না কিছুই। মিনিট 20 পরেও একই ছবি। মাঠের মধ্যে ঢুকে আছেন কয়েকশো মানুষ, ভিড়ের চাপে রীতিমতো বিরক্ত মেসি। এই অবস্থায় দর্শকদের দিকে কয়েকবার হাত নাড়ালেন, ভিড় সরানোর জন্য বারবার আর্জি জানালেন সংগঠকরা। কিন্তু কোথায় কি? সঠিক সময়ে আসরে নামতে দেখা গেল না পুলিশকে। শেষমেশ 22-23 মিনিট পর মাঠ ছেড়ে ঢুকে গেলেন মেসি। আর এরপরেই আর বাঁধ মানল না ফুটবল প্রেমীদের ক্ষোভ। মাঠে একের পর এক উড়ে আসতে লাগলো জলের বোতল, নির্বিচারে ভাঙা হলো চেয়ার। শুরু থেকে শেষ মাঠে সব সময় হাজির ছিলেন ক্রীড়ামন্ত্রী, কিন্তু তিনিও পরিস্থিতি সামাল দিতে পারেননি। জানিয়ে তার পদত্যাগ দাবি করেছেন বিজেপি নেতা অমিত মালভিয়া। এটা পুরোপুরি মমতা সরকারের ব্যর্থতা বলে আঙুল তুলেছেন তিনি। ক্ষোভ উগরে দিয়েছেন রাজ্য বিজেপি নেতারাও। এটা তো পশ্চিমবঙ্গের জন্য অত্যন্ত গর্বের বিষয় ছিল, হওয়ার কথা ছিল, কিন্তু যবে থেকে এই প্রোগ্রামটা তৃণমূল কংগ্রেসের তরফ থেকে হাইজ্যাক করা হয়েছে, স্বরূপ বিশ্বাস হাইজ্যাক করেছে, অরূপ বিশ্বাস হাইজ্যাক করেছে, এদিকে এখানকার বিধায়ক তিনি হাইজ্যাক করেছেন, তো পুরো প্রোগ্রামটা, এবং যারা ঢিল ছুঁড়েছে তারাও, বোতল ছুঁড়েছে তারাও তৃণমূল, সব অরূপ বিশ্বাসের লোক, আমার কাছে যা খবর আছে। এবং শুধু তাই নয়, টিকিট বিক্রি হয়েছে 5,000, 8,000 টাকা করে, এবং সেই টিকিটের কালোবাজারি হয়েছে। পুরোটাই একটা মেস, মানে মেসি অন মেস সেটাই হয়ে গেল। এবং সেটা করলেন হচ্ছে তৃণমূল কংগ্রেসের অসভ্য, অভদ্র, বর্বর যারা নেতানেত্রী এবং তার সাথে যারা আছে তারা। পূর্ব ঘোষণা মতো ঠিক ছিল মাঠে থাকবেন মুখ্যমন্ত্রী, কিন্তু তিনিও গন্ডগোলের খবর পাওয়ার পর রাস্তা থেকে ফিরে যান। অব্যবস্থার জন্য টুইটে তীব্র ক্ষোভ প্রকাশ করেন। রাজ্যের ডিজি সাংবাদিকদের জানান, দর্শকদের টিকিটের টাকা ফেরত দিতে হবে উদ্যোক্তাদের। এই পরিস্থিতির জন্য যারা দায়ী তাদের সকলের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। Right now what we expect is that the organizers will come through as far as that
return of ticket is concerned. They're giving in writing, but we'll make sure that they return, otherwise legal action will be taken. ডিজির ঘোষণার কিছুক্ষণের মধ্যেই গ্রেপ্তার করা হয় মূল উদ্যোক্তা শতদ্রু দত্তকে। তৃণমূল নেতা কুণাল ঘোষের মতে কিছু লোকের হ্যাংলামির জন্য এই অব্যবস্থা। মেসিকে নিয়ে যুব ভারতী ক্রীড়াঙ্গনে যেটা হলো সেটা দুর্ভাগ্যজনক, লজ্জাজনক এবং অত্যন্ত কুরুচিকর। কিছু লোকের হ্যাংলামির জন্য এরকম একটা লজ্জাজনক পরিস্থিতি কলকাতার উপর হলো। অনুষ্ঠানে হাজির থাকার কথা থাকলেও এদিন হোটেলেই মেসির সঙ্গে দেখা করেন শাহরুখ খান। মাঠে দেখা যায়নি সৌরভ গঙ্গোপাধ্যায়কেও। ফলে হতাশ হতে হয় দর্শকদের। আর এখানেই ওঠে প্রশ্ন, আগাম ঘোষণা সত্ত্বেও কেন পরিকল্পনা মাফিক অনুষ্ঠান হলো না? কেন মেসিকে সব সময় ঘিরে থাকলেন কিছু মানুষ? মেসিকে যাঁরা ঘিরে থাকলেন তাঁরা আসলে কারা? মাঠের মধ্যে কিভাবে ঢুকলেন তারা? আয়োজকদের ব্যর্থতার পাশাপাশি প্রশ্ন ওঠে পুলিশের ভূমিকা নিয়েও। মাঠের মধ্যে থেকে দর্শকদের বের করার কথা বললেও কেন তারা সেই কাজ করে উঠতে পারলেন না? পুলিশের নিজেদের মধ্যেই কি বোঝাপড়ার অভাব ছিল? হাজারো প্রশ্ন সামনে আসছে। তবে দর্শকদের মনে প্রশ্ন ঘুরপাক খাচ্ছে, এত হাজার টাকার টিকিট কেটেও কেন তারা একবারও মেসি দর্শন করতে পারলেন না? কলকাতা টিভি। বিজেপির পক্ষ থেকে সজল ঘোষ, তৃণমূলের পক্ষ থেকে প্রসূন ব্যানার্জি, কংগ্রেসের পক্ষ থেকে চন্দন ঘোষ চৌধুরী, কিছুক্ষণের মধ্যেই আমাদের সঙ্গে এসে যোগ দেবেন সিপিআইএম এর পক্ষ থেকে চয়ন ভট্টাচার্য, এবং আমাদের সঙ্গে কিছুক্ষণের মধ্যেই যোগ দেবেন গৌতম ভট্টাচার্য, আমাদের জয়েন্ট এডিটর। আমি প্রথমে প্রসূনদার কাছেই আসি। প্রসূনদা, এরকম একটা মুহূর্ত যেটা সোনালি ফ্রেমে বাঁধানোর কথা, সেখানে এরকম বিশৃঙ্খলা এর দায় কার? কিভাবে যুবভারতী স্টেডিয়ামের মধ্যে লিওনেল মেসিকে ঘিরে একটা অনুষ্ঠান, লিওনেল মেসি, নান আদার দ্যান লিওনেল মেসি, তাকে দেখার জন্য সাধারণ দর্শকরা তারা হাজার হাজার টাকা দিয়ে তারা টিকিট কেটেছেন, তারা এক ঝলক দেখতে চান। কারণ এখানে কোনো ম্যাচ হবে না। 2011-এ আর্জেন্টিনা বনাম ভেনেজুয়েলা একটা প্রীতি ম্যাচ হয়েছিল, এবার কোনো ম্যাচ হবে না। তারা একবার চোখের দেখা দেখতে চান। সেখানে কারা ঘিরে থাকলো? প্রথমেই বলি, সেটা হচ্ছে যে একটু আনফর্চুনেট ঘটনা। আপনি ঠিকই বলেছেন যে মেসি মানে ডেফিনেটলি ফুটবলের ঈশ্বর। তিনি কলকাতায় এসছেন, ওয়ান্স ইন লাইফ টাইম ইভেন্ট। এটা একটা ডিপ স্টেট কনস্পিরেসি হয়েছে বলে আমাদের মনে হচ্ছে। নাম্বার ওয়ান হচ্ছে যে মেসি দুটো ইভেন্ট অ্যাটেন্ড করেছেন, একটা হায়াতে, পরবর্তীকালে মাঠে করেছেন। হায়াতের ইভেন্টটাতে মিট অ্যান্ড গ্রিটে কোনো সমস্যা হয়নি। যখন মেসি মাঠে এলেন তখন দেখা গেল দুটো পয়েন্ট আমি বলবো আপনাকে ক্যাটাগরিক্যালি। একটা হচ্ছে, আমি আজ পর্যন্ত কোথাও দেখিনি যে স্যাফরন ফ্ল্যাগ নিয়ে বা কোনো পলিটিক্যাল পার্টির ফ্ল্যাগ নিয়ে কোনো এই ধরনের ইভেন্টে কেউ দেখতে যান বলে। যেটা আপনি কি এটাও দেখেছেন যে লিওনেল মেসি তিনি কোনো মাঠে ঢুকেছেন, কোনো বিশ্বের কোনো মাঠে পিল পিল করে তাকে ঘিরে এত লোক থাকেন? আমি তো সেটাই বলার চেষ্টা করছি, বিভিন্ন রকমের লোক থাকেন। দেখুন, ফার্স্ট অফ অল হচ্ছে যে এই ইভেন্টটা অ্যাবসলিউটলি একটা প্রাইভেট ইনিশিয়েটিভ। এই প্রাইভেট ইনিশিয়েটিভে আপনি একটু আগে হায়াতের কথা বলছেন, মিট এন্ড গ্রিটের যে অনুষ্ঠান সকালের, সেটা আমি এক্সপেরিয়েন্স করেছি। আমি আপনাকে বলছি, সেখানে একদম নির্দিষ্টভাবে যারা যারা ভেতরে ঢুকবেন তাদের লিস্ট করা হয়েছিল। একটি এক্সট্রা লোক ভেতরে ঢুকতে পারেনি, ফোন বাইরে রাখতে হয়েছিল। কেউ তার থেকে অটোগ্রাফ নেওয়ার চেষ্টা, তার গায়ের উপর হামলে পড়া, তার সাথে সেলফি তোলার কোন রকম চেষ্টা করা যায়নি, এবং সেটা সুষ্ঠুভাবে হয়েছে। কিন্তু যে মুহূর্তে যুবভারতী ক্রীড়াঙ্গনে মেসি ঢুকলেন, আমরাই দেখে অবাক যে কোথা থেকে এত মানুষ, প্রয়োজন কি? আমি এক্স্যাক্টলি আপনার প্রশ্নটা আনসার করছি একেবারে। সেটা হচ্ছে যে যেহেতু এটা একটা প্রাইভেট ইনিশিয়েটিভ, ন্যাচারালি একজন অর্গানাইজার যিনি অ্যারেস্ট হয়েছেন পরবর্তীকালে, তিনি কাকে প্রক্সিমিটি দেবেন, কাকে দেবেন না, এটা কমপ্লিটলি ডিপেন্ড করে তার উপরে। কাউকে উনি দিয়েছেন, কাউকে উনি দেননি। সেখানে বেসিক্যালি স্টেটের রোলটা হচ্ছে স্ট্যাচুটরি পারমিশন দেওয়ার মধ্যে লিমিটেড। স্টেট লিমিটেড থাকে তার স্ট্যাচুটরি পারমিশন দেওয়ার জন্য। এই ফাংশনটা একেবারে প্রাইভেট ইনিশিয়েটিভ, নাম্বার ওয়ান। নাম্বার টু হচ্ছে, একটা পলিটিক্যাল পার্টির ফ্ল্যাগ বিয়ারার্সরা কিভাবে, কেন জানি না, তাদের কি উন্মাদনা থাকে মানে পলিটিক্যাল পার্টির ফ্ল্যাগ নিয়ে গ্যালারিতে বসা। এবং কিছু নির্দিষ্ট গ্যালারি থেকে প্রথম শুরু হলো। একটা থিওরি আসছে, আমি জানি না, ওই আমাদের একজন বললেন বিজেপির নেতা, যে উনি জানতে পেরেছেন কি সব হয়েছিল। যে জিনিসটা শোনা যাচ্ছে বিভিন্ন সাংবাদিক মহল থেকে,
বিজেপি থ্রু ভেরিয়াস এজেন্সিস বাল্ক টিকিট পারচেজ করেছে। উদ্দেশ্য একটাই ছিল যে কলকাতাতে একটা সফল অনুষ্ঠান গোটা, এটা অবশ্যই এর আগেও হয়েছে, আপনি যুব ভারতী আপনি আমাকে জানেন যে একটা একটা কথা বলুন, এই যে মেসির আশপাশে আমি ধরে নিচ্ছি যে বলুন। গ্যালারিতে বাল্ক টিকিট বিজেপি তারা বাই করেছে, তারা পারচেজ করেছে এবং সেখানে তারা মোস্ট লাইকলি, কিন্তু যার থেকে সূত্রপাত যে মেসির আশপাশে যে দলে দলে লোক যাচ্ছে প্যারেড করতে করতে, ডেফিনেটলি সেখানে কিছু মানুষ থাকবেন যাদের থাকার কথা, ডেফিনেটলি তাদের মধ্যে প্রোটোকলে কিছু লোক তো তাদের থাকবেন, মধ্যে দেখুন। ডেফিনেটলি সিকিউরিটি অফিসার থেকে থাকবেন, আয়োজক থেকে প্রোটোকলে মন্ত্রী, থাকবেন কিছু তারাও মানুষ, থাকবেন। কিন্তু এত এই যে এতটা আপনি বলছেন না, এই এতটা হচ্ছে রেসপন্সিবিলিটি অফ দ্যাট প্রাইভেট অর্গানাইজার। উনি কাকে এলাও করবেন, কাকে এলাও এদের করবেন মধ্যে তার বিজেপি আছে, এদের মধ্যে বিজেপি আছে। দেখুন, এটা তো আইডেন্টিফাই করতে, ফুটেজ ধরে ধরে আইডেন্টিফাই সজলদা। করতে, আই ডোন্ট নো, কিন্তু আমি বলছি মাস যেখান থেকে গন্ডগোলটা হলো ডেফিনেটলি এটা বিজেপির হ্যান্ডিওয়ার্ক, এ বিষয়ে কোনো সন্দেহ নেই। সজলদা, দেখুন, প্রথম কথা হচ্ছে যেটা ঘটলো তাতে বাংলার মুখ পুড়লো, বাংলার অস্মিতা, বাংলার কালচার, বাংলা মানে ফুটবল, কলকাতা মানে ফুটবল, এটা এক দফার মুখ পোড়া। আর যারা আজকে তৃণমূলের হয়ে ব্যাট করতে আসছেন, আমি ভদ্রতার খাতিরে নিজেকে সংযত রেখে তাকে ননসেন্স বলতে পারলাম না। তিনি বয়সেও আমার থেকে বড়। আমি আজকে শুধু এইটুকু বুঝলাম, তৃণমূল করলে তার ব্যক্তিত্ব, তার পরিচয়, তার কালচার, তার সংস্কৃতি, তার পিতৃ পরিচয়, তার অতীত জীবনের মহিমা সব চাপা দিয়ে রাখতে হয়। শুধু আপনার সময় কথা বলিনি এবং আমি আপনাকে ব্যক্তিগত ননসেন্স বলিনি। আক্রমণ করলে আমি করিনি। ব্যক্তিগত আক্রমণে গেলে ব্যক্তিগতই দেব। যে আজকে কলকাতা শহর, আজকে গোটা বাংলা লজ্জিত হচ্ছে, মাথা হেট হয়ে যাচ্ছে আজকে কোনো মেসি আক্রমণ না। আজকে আমি প্রসূন ব্যানার্জির আমি কাছে বলিনি নিলাম। যে যেরকম বিজেপি বসে আছে সে গোমূত্র খায়, আমি সেটা বলিনি। আপনি যে বলছেন কেন? You are he has started. First of all, he has started. আমি একটু শোনাবো যে যুব ভারতের দর্শক যারা, হাত নেতা বন্ধ করে আপনি কি কৌশল বুঝা গেছে আপনাকে মারতে দর্শকরা কি বলছে, যে দর্শকরা কোভিড ফেটে পড়েছে, কিছু করতে পারেনি সে পুলিশ মারতে মারতে আরে তোর কাছে কি হবে এক সেকেন্ড, this is not done. এক সেকেন্ড, আজকে স্যালুট করে ভাই আজকে স্যালুট করে আবার বল ওই কোন এক সেকেন্ড। খরচা করে 3 জন এসছি, এখানে 3-4 জন এসছি, কোনো মানে হয়? নাগের বাজার থেকে মেসি দেখার জন্য এসছি। আমরা কেন দেখবো এদেরকে? কেন আমি মন্ত্রী দেখবো? কেন আমি ক্যামেরাম্যান দেখবো? which you will not find in the English lexicon. You have to feel it. বড় বিশ্বাসের লোকেরা প্রচন্ড বাজে রকমের ঘিরে ছিল, অলমোস্ট ধরে নিন ওই মাঠের মাঝখানে 150 থেকে 200 জন হয়তো ছিল। And won a trophy with him there as well. ইন্টারন্যাশনাল প্লেয়ার আছে, মোস্ট প্রবাবলি আমাদের কাছে খবর নেই এখন, মেবি হয়তো ইন্টারন্যাশনাল মিডিয়াও কভার করছে। তাদের কাছে কলকাতার ছবিটা কি গেল? অরূপ বিশ্বাস কাঁধে হাত তুলে ভালোই ছবিটা তুলে নিল অফিসের পিছনে দেয়ালে, ফ্রেমটা বসাবে মেসির সাথে। ওদের সাথে সুন্দর মুহূর্ত আমরা একটা কাটালাম। মানে বাউন্সার থেকে শুরু করে যারা মিডিয়া বলুন বা যারাই বলুন, মেসিকে এমনভাবেই ঘিরে রেখেছে, তারাই ছবি তুলছে, তারাই দেখবে। আর এত হাজার হাজার দর্শক, শুধু 4000 তো আমি অনেক কম, এছাড়াও আরও অনেকে অনেক টাকা দিয়ে এসছে এখানে। কেউ 12,000 টাকা খরচ করেছে, কেউ 16,000, কেউ ইভেন এরকমও আছে 10 লাখ টাকাতেও ইয়ে করেছে। তো এই যে যারা 4,000, 8,000, 16,000, এরা তো দেখতেই পেল না, না আমরা তো দেখতেই পেলাম না। মানে এত কষ্টের উপার্জন, সেটা যদি ফুলফিল না হয় তাহলে স্বাভাবিকভাবে খারাপ লাগবে। এবার তার বই প্রকাশই ভিতরে হয়েছে। আমি চন্দনদার কাছে আসবো। চন্দনদা, এই যে মানুষগুলো যে কথা বলছেন, সত্যিই তো তারা তো এক ঝলক মেসিকে দেখার জন্য এই খরচটা করছেন। তারা তো দূর দূরান্ত থেকে এসেছেন এক ঝলক মেসিকে দেখার জন্য, তাকে ঘিরে থাকা কালো কালো মাথা দেখার জন্য তো তারা আসেননি। দেখো, এখানে দুটো জিনিস হতে পারে। এক হচ্ছে নিস্তব্ধতা, এর প্রতিবাদে আমি তোমাকে বলতে চাইছি, মাথা হেট হয়ে যাওয়া তো আর চিৎকার করে তুমি এটা প্রমাণ করতে পারো না। প্রতিটা বাঙালি আজকে তুমি জিজ্ঞাসা করো, ইনফ্যাক্ট বাংলার মানুষ প্রত্যেকের মাথা হেট হয়েছে, একেবারে নিউ ইয়র্ক টাইমস থেকে বিবিসি।
আমি তোমাকে বলতে চাইছি যে কি অবস্থাতে আজকে মেসির মতো একটা ক্যারেক্টার, সেই ক্যারেক্টার, আমি এখানে রাজনীতির একটা কথাও বলতে আসিনি মৌপিয়া, আমি অ্যাডমিনিস্ট্রেশনের কথা বলতে এসেছি। আমি ডিপ স্টেট জানি না, আমি ডিপ অ্যাসেট জানি না, কে দায়ী কে ফ্ল্যাগ বিয়ারার আমার এটা জানার দরকার নেই। আমি একবারও বলছি না আজকে হায়দ্রাবাদ মেসি পৌঁছেছেন, হায়দ্রাবাদের মুখ্যমন্ত্রী রিসিভ করেছেন, হায়দ্রাবাদে সেখানে গেছেন ইনফ্যাক্ট তেলেঙ্গানার মুখ্যমন্ত্রী, আমাদের সরকার, আমি একবারও বলছি না কংগ্রেস, এবং খুব অর্গানাইজড ওখানে এখনো পর্যন্ত যা রিপোর্ট আছে। আমি তোমাকে এই প্রসঙ্গ বলছি না এই কারণে যে পশ্চিম বাংলার ইররেসপেক্টিভ অ্যাক্রস দি পলিটিক্যাল সোসাইটিস যে ধরনের মানুষ, ধর্ম কর্ম ভাবনা, আজকে প্রতিটা মানুষের মাথা হেট হয়ে গেছে এই ঘটনাটি দেখেছে। আজকে তোমাকে একটা কথা বলি, বাস্তব ক্ষেত্রে প্রাইভেট ইনিশিয়েটিভ, হোয়াট ইজ প্রাইভেট ইনিশিয়েটিভ? প্রাইভেট ইনিশিয়েটিভ তো সেটাও যেটা ঘটেছে, ধরো আমাদের ব্রিগেডের একটা সভাও তো কোনো দলের ইনিশিয়েটিভ, পুলিশ থাকবে না, পুলিশ তার মোকাবিলা করবে না, তুমি ডিপ স্টেটের দায়িত্ব দিয়ে তুমি তার নিজের কাজ থেকে নিজেকে বিদ্রোহ করবে। এক্স্যাক্টলি, তুমি দেখো বাংলাকে বলা হয় কালচারাল মক্কা। তুমি যদি বলো তিনটে ইভেন্টে কালচারালকে সামনে রাখা হয়, এক হচ্ছে, প্রথম হচ্ছে স্পোর্ট, দ্বিতীয় হচ্ছে জেনারেল কালচার, আর থার্ড হচ্ছে পলিটিক্স। এই তিনটেতেই মনে করা হয় যে বাংলা নাকি অনেক এগিয়ে আছে। প্রত্যেকটা জায়গাতে প্রতিদিন রক্তপাত হচ্ছে। আজকে তুমি দেখো, আমি বিশেষভাবে এই কথাটা কেন বলি, কে অ্যারেস্ট হয়েছেন বড় প্রশ্ন না, কে অ্যারেস্ট হননি সেটাও বড় প্রশ্ন না। আজকে কাদের দায়িত্ব এখানে আছে, প্রাইভেট ইনিশিয়েটিভ যিনি নিয়েছেন তিনি অ্যারেস্টেড। ওখানে দাঁড়িয়ে আমি দেখতে পাচ্ছি আমাদের ক্রীড়ামন্ত্রী, এবং ক্রীড়ামন্ত্রীর বিরুদ্ধে একটা ব্যাপক অভিযোগ ওখানে, ক্রীড়ামন্ত্রী এবং তার সপারিষদ ওখানে দাঁড়িয়ে, হি ইজ অ্যান অ্যাডমিনিস্ট্রেটর, হি ইজ আ মিনিস্টার, তার নির্দেশ দেওয়া উচিত ছিল। ওখানে এক রাশ আইএএস আইপিএস অফিসার, দে আর ট্রেন ফর দিস, প্রসঙ্গ আছেন, হি ইজ আ পুলিশ অফিসার। এটা কেন এরকম ঘটনা ঘটলো, মাথা হেড করে আসবো কেন এরকম? প্রসঙ্গ কি পুলিশ কি করছিল? দেখুন, যে ফার্স্ট অফ অল হচ্ছে যে ওখানে জেড প্লাস ক্যাটাগরি সিকিউরিটি দেওয়া হয়েছিল, সিকিউরিটি গ্রিড, সেটা আমরা পড়েছি বা জেনেছি। নাম্বার 2 হচ্ছে যে ওখানে একটা প্রোটোকল থাকে। অফকোর্স লিওনেল মেসির সিকিউরিটি সম্পর্কে আমরা যারা লেম্যান, আমরাও বুঝতে পারি যে লিওনেল মেসি তার সিকিউরিটি কতটা স্ট্রং হওয়া দরকার। সেখানে লিওনেল মেসিকে ঘিরে পিলপিল করে, পিলপিল, এবং যাদের অনেককে আমরা চিনি না, আমরা জানি না তারা কারা, পিলপিল করছিল, সেখানে পুলিশের কোনো ভূমিকা থাকবে না? আপনি এটা নিশ্চয়ই অ্যাডমিট করবেন, তারপর পুলিশ কর্তারা ওখানে উপস্থিত, আপনি অ্যাডমিট করবেন। দেখুন, একটা এনকোয়ারি অর্ডার্ড হয়েছে, আপনি দেখেছেন যে অনারেবল সিএম ওয়েস্ট বেঙ্গল একটা হাই লেভেল এনকোয়ারি কমিটি তিনি কনস্টিটিউট করেছেন। রিটায়ার্ড জাস্টিস অসীম বাবু আছেন তার মধ্যে, অসীম সরকার। তো ন্যাচারালি এটাতে যেটা হবে, একটা ইম্পার্শিয়াল এনকোয়ারি হবে। যেটা আপনি জিজ্ঞেস করছিলেন সেটা হচ্ছে যে প্রোটোকলে কিছু স্টেট গেস্ট থাকতেই পারেন, স্টেট গেস্ট থাকলে তার সিকিউরিটি থাকবে। সেখানে কোনো বাড়তি লোক ছিল কি না, যাদের প্রেজেন্স ওখানে ওয়ারেন্টেড ছিল না, সেটাকে ফাইন্ড, এটা কমিটি যেটা কাজ আমরা দেখলাম। আমি সজলদার কাছে আসি। সজলদা, যে প্রশ্নটা বলছিলেন, যে প্রশ্নটা ইতিমধ্যে অনেককে আমরা করতে দেখেছি এবং সেই ছবিও আমরা দেখেছি, যে একটা গেরুয়া পতাকা দেখা যাচ্ছে এবং সেখানে নাকি জয় শ্রীরাম ধ্বনিও উঠেছে, এবং এটাকে হাতিয়ার করে তৃণমূল শিবির তারা বলার চেষ্টা করছে যে এটা আসলে গোটাটাই স্ক্রিপ্টেড। পতাকাটা তো পকেটে করে নিয়ে যাওয়া যায়, অত বড় রডটা কি করে নিয়ে গেল? পুলিশ কি করছিল? খৈনি টিপছিল? আমি এখানে পুলিশ কর্তা প্রাক্তন বসে আছে, জেড প্লাস ক্যাটাগরির কথা বললেন, জেড প্লাস সিকিউরিটি থাকলে ওইভাবে প্রোটেক্টিকে ওইভাবে জড়িয়ে ধরা যায়? প্রোটেক্টিকে ওইভাবে জাপতে ধরা যায়? আপনি আমাকে বলুন। জেড প্লাস সিকিউরিটির কথা বলছেন, আমি বলছি মেসি আক্রান্ত হয়নি, এটা পিসিদের বাপের ভাগ্য ভালো। আমি আপনাকে একটা কথা বলছি, যে স্যাফরন পতাকা, আচ্ছা ধরুন তো 4টে লোক স্যাফরন পতাকা নিয়ে 30,000 লোককে যদি এইভাবে এই জায়গায় নামিয়ে দিয়ে নিয়ে যেতে পারে, তাহলে 100 লোক স্যাফরন পতাকা নিলে তো যাকে 14 তলা থেকে ছুঁড়ে ফেলার ইচ্ছা আছে লোককে, তাকে গঙ্গায় ছুঁড়ে ফেলে দেবে। এই কথাগুলো আজকে বলা উচিত নয়। আমার বক্তব্য হচ্ছে কাকে অ্যালাউ করবেন আর কাকে অ্যালাউ করবেন না, এটা কি একজন, আমি বলছি, আমি হয়তো পুলিশ নয়, আমি জীবনে বহু জিনিস অর্গানাইজ করেছি, আমি অনেক বড় বড় শো অর্গানাইজ করেছি, আমি সল্টলেক স্টেডিয়ামে শো অর্গানাইজ করেছি, সেখানে আমি কাকে অ্যালাউ করবো আর কাকে অ্যালাউ করবো না তার একটা বাউন্ডারিজ আছে। আমি চাইলে 2000 লোককে ওখানে ঢুকিয়ে দেবো, যা খুশি তাই বললে হবে নাকি? দাওয়ালি করতে এসছি বলে, চটি চাটবো বলে যা খুশি তাই করবো, এটা তো হয় না। আমি বলছি এটা একটা টোটাল গভর্নমেন্ট ফেলিওর। আমি বলছি ওখানে তো আর্জেন্টিনার জার্সি ঝান্ডাও দেখা গেছে, তাহলে আপনি বলবেন নাকি যে আর্জেন্টিনা থেকে লোক এসে তারা এগুলো করেছে, আর্জেন্টিনার সমর্থকরা?
একটা মানুষের চোখের জল ফেলছে হাউ করে কাটছে। দেখুন, আমরা যারা রাজনীতিবিদ, আমাদের কাছে এটা যত বড় না ইমোশন, আমরা এটা উই ক্যানট ফিল ইট, যে একটি ছেলে তার মাসের পুরো মাইনেটা দিয়ে সে আজকে এই খেলাটা দেখতে এসছে। হ্যান্ডিক্যাপ্ট মানুষকে দেখেছি, বৃদ্ধ মানুষকে দেখেছি, একজন নেপাল থেকে এসেছে, একজন বাবাকে তার যাবতীয় পুরো বললেন মাসে বাবার টিকিট কেটে দিয়েছে ছেলে, হ্যাঁ, মাসের পুরো মাইনেটা দিয়ে তাকে হাউ করে কাঁদতে দেখেছি। এই ফিলিংসটা আপনি করতে গেলেন। আমি আসবো। চয়ন ভট্টাচার্য ইতিমধ্যে আমাদের সঙ্গে এসে জয়েন করেছেন, আমি যাবো তার কাছে। গৌতম ভট্টাচার্য আমাদের জয়েন্ট এডিটর, তিনিও আমাদের সঙ্গে রয়েছেন। একটা ছোট্ট বিরতি নেব, ছোট্ট বিরতির পর ফিরছি। দেখতে থাকুন বাংলা বলছে। আমি একবার গৌতমদার কাছে খুব সংক্ষেপে চলে যাব শুরুতেই। গৌতমদা, আমি যেটা শুরুতেই বলছিলাম যে আমরা যে ইভেন্টটাকে কেন্দ্র করে ফুটবলের মক্কা কলকাতায় একটা সোনালী স্বপ্ন দেখছিলাম, সেটা আমাদের যেভাবে একটা কলঙ্কিত অধ্যায় হয়ে দাঁড়ালো, দায়টা কার? আপনিও পুরোটা ফলো করেছেন এবং আজকে সকাল পর্যন্ত সব মোটামুটি ঠিকঠাক ছিল। বেলা গড়াতেই আমরা দেখলাম যে গোটা পরিস্থিতি হাতের বাইরে চলে গেল। আপনি ছিলেনও যুব ভারতী ক্রীড়াঙ্গনে, কারণটা কি? টার্নিং পয়েন্ট কোনটা? দেখো, আমি বলবো দায় তিনটে পক্ষে। একটা পক্ষ শতদ্রু দত্ত, একটা পক্ষ পুলিশ, একটা পক্ষ প্রশাসন। শতদ্রু যতক্ষণ একটা বন্ধ ঘরের মধ্যে মিট অ্যান্ড গ্রিট বা ইভেন্ট অর্গানাইজ করছিল, সেটা ওর টিম সামলানোর পক্ষে যথেষ্ট দক্ষ ছিল এবং খুব সুন্দরভাবে আমি সকালে গিয়ে দেখেছি যে যেভাবে ও প্রত্যেকটা জিনিস নাম ধরে ধরে তাদের ব্যাচ দিয়ে যেভাবে একটা জিনিস করেছে, ব্যান্ড দিয়ে, একদম যেরকম নাইট ক্লাবে সেই ব্যান্ড ধরে ঢোকা, একদম সেইরকম প্রফেশনালিজমের সঙ্গে করেছে। কিন্তু যে মুহূর্তে ওর অন্যদের সঙ্গে যোগাযোগটা অনিবার্য হয়ে পড়লো বা যোগদান অনিবার্য হয়ে পড়লো, স্পেশালি একটা সল্টলেকের মতো বড় মাঠে খেলার, তখন ওর অর্গানাইজার হিসেবে আরো অনেক বেশি পেশাদারি মনোভাব দেখানো উচিত ছিল। যেমন একটা উদাহরণ হিসেবে বলি, যে কোনো বড় টুর্নামেন্টে যখন সংগঠকরা সংগঠন করেন, সে জগমোহন ডালমিয়া, বিশ্বনাথ দত্ত, আজকে সৌরভ গাঙ্গুলি, তারা কিছু চেক লিস্ট ফলো করেন। অর্থাৎ মাঠে বিগড়ে গেলে কি হবে, অমুক জিনিসটা ঠিক আছে কিনা, একটা প্রপার রিহার্সেল দেওয়া হয়। আমি যতদূর জানি যুব ভারতীতে কালকে কোনো রিহার্সেল হয়নি, দেখাই হয়নি যে পাবলিক অ্যাড্রেস সিস্টেমটা ঠিক চলছে কিনা। তাই আজকে যখন বারবার করে বলার দরকার হলো যে মেসি কিন্তু ফিরে আসবেন, আপনারা অধৈর্য হবেন না, মেসিকে দেখাবো, ওগুলো একটাও কথা জনতার কানে গিয়ে পৌঁছলো না। একটা মক ড্রিল করতে হয়। যে কোনো অর্গানাইজাররা বড় অনুষ্ঠান করার আগে মক ড্রিল করেন। মৌপিয়া, তুমি অনেক অনুষ্ঠান করো, তুমি জানো যে হয় আগের দিন রাত্রি বা সকালে একটা সলিড রিহার্সেল করা হয়। শতদ্রুর টিম এই ধরনের বড় একটা রিহার্সাল করার জন্যে আমি জানি না তার টিমের সেই স্ট্রেংথটা আছে কিনা। প্লাস পুলিশ এবং প্রশাসনের সঙ্গে তার কতগুলো ব্যাপারে বারবার করে একটা গ্যাপ হচ্ছিল, আজকে থেকে নয়, গত 7-10 দিন ধরে হচ্ছিল। এবং ও এমন কিছু নামের কথা বলছিল যাদের সঙ্গে গন্ডগোল হচ্ছে। আমি এই অনুষ্ঠানে সেগুলো আনতে চাই না। আমি শুধু বলতে চাই যে টিকিট বিতরণ নিয়ে এবং বিভিন্ন ফেসিলিটিস দেওয়া নিয়ে বারবার করে গন্ডগোল হচ্ছিল। ও আমায় কালকে রাত্রিরে বলছিল মেসিকে আনাটা যতটা ট্রাভেলসাম হয়েছে তার চেয়ে অনেক বেশি ট্রাভেলসাম হচ্ছে এই জিনিসটাকে এদের সঙ্গে সংযোগ করে ঠিক মতো নামানো। এবং আমি এটা খুব সিম্পল প্রশ্ন আপনার কাছে করছি, যেহেতু আপনি সব ধরনের ম্যাচ কভার করেছেন বিশ্বের বিভিন্ন প্রান্তে, আমরা তো জানি যে ধরো যাক উইম্বলডনের সময় সেখানের যে ভিআইপিরা, অর্থাৎ সেখানের যে রাজপরিবারের সদস্যরা, তারা উপস্থিত থাকেন। আমরা যে কোনো বড় টুর্নামেন্টের ক্ষেত্রে সেই দেশের রাষ্ট্রনেতাদের তাদের উপস্থিতি দেখি, ওয়ার্ল্ড কাপের সময় তো বটেই। তো কোথাও মানে সেখানেও তো নিশ্চয়ই ভিআইপিরা যে ঢুকবেন বা তাদের সঙ্গে যারা ঢুকবেন সেটা তো একটা নিয়ন্ত্রণের মধ্যে থাকে, তার তো একটা সংখ্যা থাকে, সেটা তো একটা নির্ধারিত থাকে। আপনার কি কোথাও মনে হয়েছে যে আজকে সেটা ছিল? একদম ছিল না। প্রথমত শতদ্রুর দিক থেকে দোষ, যা নিয়ন্ত্রণের মধ্যে থাকলে হয় ও তার চেয়ে অনেক বেশি লিস্ট জমা দিয়েছিল। এবার সেকেন্ড দোষ কিন্তু যারা ওই ইনসাইড ফেন্সিং কার্ডগুলো ইস্যু করেন তাদের। মনে রাখতে হবে শতদ্রুর কিন্তু কোনো প্রিন্টিং প্রেস নেই যে ইনসাইড প্রিন্টিং কার্ডটা ইস্যু করে স্ট্যাম্প মেরে দিল। এই প্রত্যেকটা স্ট্যাম্প কিন্তু পুলিশ প্রশাসন মারে। অর্থাৎ পুলিশ প্রশাসন যখন দেখলো যে একটা লোক এতগুলো ইনসাইড ফেন্সিং চাইছে, তাদের বলা উচিত ছিল যে এতগুলো ফেন্সিং কেন চাইছো ভাই, এতগুলো ফেন্সিং তো দেওয়া হয় না, ডুরান্ডে দেওয়া হয় না, শিল্ডে দেওয়া হয় না, যখন আইএসএল হয় দেওয়া হয় না, তোমার কেন লাগবে। এই জায়গাটাতে পুলিশ এবং প্রশাসনের, এবং মাঠে আজকে যে পরিমাণ পুলিশ ছিল, আমি বলবো ময়দানে 70 দশকের চেয়ে বেশি পুলিশ থাকতো। মানে এত পুলিশদের কেউ কোনো নির্দেশ দিচ্ছে না, তারা নিঃশিষ্টভাবে দেখছে লোকে চেয়ার ভাঙছে, ঢুকে পড়ছে, ভেঙে দিচ্ছে।
এরকম নিশ্চেষ্ট পুলিশ আমার মনে হচ্ছিল আমি সিনেমাতে, হিন্দি সিনেমাতে আমি একটি দেখেছি। ভিডিও দেখলাম যেখানে রড্রিগোর যেহেতু তিনি যে পোশাকটি পরেছিলেন সেটা স্লিভলেস, তার কাঁধটা উন্মুক্ত ছিল, সেখানে কেউ রীতিমতো নখ দিয়ে টানছে, তার ফেসটা আমি দেখতে পাইনি। জাস্ট অবিশ্বাস্য। এবং আমরা তো মেসিকে দেখতেই পাইনি, মেসির গ্রহণ হয়ে গেছিল মনে হচ্ছিল। আমি তো মেসিকে সর্বাঙ্গ, মেসিকে ডিফেন্ডাররা যেভাবে ঘিরে থাকেন তার চেয়ে বেশিভাবে এরা ঘিরেছিলেন। মেসিকে যদি আগামী বিশ্বকাপে ডিফেন্ডার এভাবে ঘিরে থাকেন তাহলে উনি গোল করতে পারবেন না। এদের দেখা উচিত আজকে কিভাবে ডিফেন্ড, মানে এরকম করা ম্যান মার্কিং মেসি বোধহয় পৃথিবীর কোনো ম্যাচে প্রত্যক্ষ করেননি। এবং অবিশ্বাস্য যে ফুটবলের শহরে একটা প্রেম এক্সচেঞ্জের সফর ছিল, যে মেসি তার এত বছরের কৃতজ্ঞতা ভারতের জনতা, কলকাতার জনতাকে দিতেন, তারাও উজাড় করে দিত। এই কমপ্লিট কমিউনিকেশন গ্যাপে, এই ত্রাহস্পর্শে এই পুরো ব্যাপারটা উড়ে গেল এবং কলকাতার নাম একটা লজ্জা হিসেবে বিশ্ববাজারে উঠে এলো। আমি আসবো আপনার কাছে, আমি চয়নদার কাছে আসি। চয়নদার দায় কার? দেখুন, দায় তো এখানে যেভাবে বললেন গৌতমদা সঠিকভাবে বলেছেন যে অনভিজ্ঞ একজন ইভেন্ট ম্যানেজারকে সে দায়িত্বটা, এত বড় ইভেন্টের দায়িত্ব দেওয়া হয়েছে। কিন্তু যুব ভারতের ক্রীড়াঙ্গন ব্যবহার করা হচ্ছে। যুব ভারতের ক্রীড়াঙ্গন যদি ব্যবহার করা হয় তাহলে রাজ্য সরকারের ক্রীড়া দপ্তরের অবশ্যই একটা ভূমিকা থাকে ওখানে। এবং যেহেতু ফুটবল নিয়ে কথাবার্তা, সেহেতু আইএফএকেও স্টেক হোল্ডার হিসেবে নেওয়া উচিত ছিল, কিন্তু আইএফএকে সম্ভবত নেওয়া হয়নি, কারণ সন্তোষ ট্রফির উইনিং টিমটাকে নিয়ে একটা প্রদর্শনী ম্যাচ বা এরকম একটা কিছু করার, ইভেন্টে করার কথা ছিল। আইএফএ এর কাছে কয়েকজন প্লেয়ার চাওয়া হয়েছিল, বলছে আমরা ফুল টিম ছাড়া পাঠাবো না। ওখানে একটা গ্যাপিং তৈরি হয়েছিল। কলকাতা ফুটবলের অনেকগুলো ক্লাবের সঙ্গে গ্যাপিং তৈরি হয়েছিল, এইটা নিয়ে বিতর্ক প্রথম থেকেই ছিল। সেখানে একটা বড় চ্যালেঞ্জের মোকাবিলা এদের করতেই হতো, কিন্তু একাধিক মন্ত্রীর উপস্থিতিতে এই ধরনের ঘটনা ঘটা এত অনভিপ্রেত, এত অপ্রত্যাশিত, এবং সত্যি কথা বলতে সাধারণ মানুষের ক্ষোভ যেভাবে ফেটে পড়েছে নির্দিষ্টভাবে বলে রাখা দরকার। এটা আমরা কলকাতা যুব ভারতের ক্রীড়াঙ্গনে এই ধরনের অভিজ্ঞতা আমাদের আগে হয়নি। এক, দুই, সেটা হচ্ছে যে অনেকে তুলনায় নিয়ে আসছে 2008-এর সেই সময়কার কথা, যেখানে সুভাষ দা ছিলেন, মারাদোনা এসেছিলেন, তখন সাধারণ মানুষের জন্য 50 টাকার টিকিটের ব্যবস্থা করা হয়েছে, কিন্তু এখানে তো হাজার হাজার টাকার দামের টিকিট বিক্রি হয়েছে। আমি দুটো কথা বলবো চয়নদা। এক হচ্ছে যে ডেফিনেটলি 2008-এর 50 টাকার টিকিট এবং এখন বিশ্বকাপ জয়ী আর্জেন্টিনা দলের লিওনেল মেসি তার আনা, এটা বাস্তবসম্মত কিনা সেটা একটা ডিফারেন্ট। আপনিও এক সেকেন্ড, আপনার 2008 সালে সারাদিনের হাত খরচা যেটা কাজ চলতো, আপনার চলে কিনা জানি না, আমার চলে কষ্ট করে হলেও চলে। নাম্বার 1। নাম্বার 2 হচ্ছে একটা রেফারেন্স আপনারা টেনে আনছেন, আমি ওই ঘটনাটারও সাক্ষী। প্রথম দিন দিয়েগো মারাদোনার তার পিঠেও আঁচড় পড়েছিল। দ্বিতীয় দিন মোহনবাগান মাঠে, আমি বলে দিচ্ছি, দ্বিতীয় দিন মোহনবাগান মাঠে সুভাষ চক্রবর্তী ছিলেন, যদিও দিয়েগো মারাদোনা খুব এক্সাইটেড ছিলেন প্রথম দিন সুভাষ চক্রবর্তীকে দেখে, কারণ ডেফিনেটলি কমিউনিস্ট যোগ ইত্যাদি। দ্বিতীয় দিন কিন্তু পিঠে আঁচড় ইত্যাদি সেটা কিন্তু একেবারে এড়ানো যায়নি, সেটা হয়েছিল। এক সেকেন্ড বলতে দিন। এবং দ্বিতীয় দিন মোহনবাগান মাঠে স্টেজে ওঠেননি মারাদোনা, সোজাসুজি গিয়ে গৌতমদা আছেন, আমি যদি ভুল করি গৌতমদা আমায় সংশোধন করে দেবেন, বাচ্চাদের নিয়ে তার একটু তার ফুটবলের একটু শিক্ষা দেওয়ার পরিকল্পনা ছিল, তিনি সেটা করছিলেন গ্যালারিতে, সেটা তিনি খুব এনজয় করছিলেন, এবং তারপর একটা রাইজার ছিল, তাতে উঠে তিনি বুক বাজান তার মারাদোনা সুলভ ভঙ্গিতে। সো আমার মনে হয় দুটোর কম্প্যারিজন যেভাবে আনা হচ্ছে সেটা অতটাও আবার জলবৎ তরল না, তাই তো গৌতম দা? আমি এখানে জিজ্ঞেস করছি যে গৌতম দা বলবেন, না আমি বলছি যুব ভারতের ক্রীড়াঙ্গনের অভিজ্ঞতাটা কি রকম ছিল? এক সেকেন্ড গৌতম দা। লোকটা আবার ওই লোকটা বলে তখন তিনি মঞ্চতে ওঠেননি এবং মোহনবাগান মাঠ থেকে বেরিয়ে যান। মোহনবাগান কর্তারা হতবুদ্ধি হয়ে গেছে। এক্স্যাক্টলি ক্রীড়াঙ্গনের কথা বলছি, যুব ভারতের ক্রীড়াঙ্গনের কথা বলছি, যেখানে সুভাষ চক্রবর্তী নিজে ছিলেন। আমি আসবো, সজলদা কিছু বলতে চান? না, আমি বলছি, আমি না একটা ছবি দেখাচ্ছি আপনাকে, আমি কাউকে ভিকটিম করতে চাই না, আমি একটা ছবি দেখাচ্ছি আপনাদের। আমি ক্যামেরাম্যানকে বলবো যে একটু যদি ক্লোজ আপ দেওয়া সম্ভব হয়, যে একটা ছবি এই এতক্ষণ বলছিল না যে বিজেপি বাল্ক টিকিট কিনেছে, এই কিনেছে, তাই কিনেছে। আমি এই যে দেখুন, মানে মেসির গায়ে প্রায় কোলে উঠে পড়েছেন একজন মহিলা, তার নাম হচ্ছে অদ্বিতীয়া গায়ে, সবাই মেসি ভক্ত, ইনি কাজ করেন হচ্ছে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের অফিসে, অদ্বিতীয়া গায়ে। আমি নাম করে বললাম, অফিসের নাম বললাম, আমার বিরুদ্ধে মামলা হবে তা না হলে। আমি বলি এইসব লোকেরা কোত্থেকে জায়গা পেল? শুনুন, যে টাকা দিয়ে টিকিট কেটেছে
তার প্রায়োরিটি ফার্স্ট। আর ওই একজন একে অর্গানাইজারকে জেলে ঢুকিয়ে দেবেন, ইটস নট রাইট। তার দোষ থাকতে পারে, কিন্তু তার দোষটা গৌণ, এনে ফেলা ছাড়া বাকিটা ওর হাতে কিচ্ছু ছিল না। আমি জাস্ট জানার চেষ্টা করছি, যেহেতু আজকে একটা ম্যাচ ওখানে হয়, মোহনবাগান মেসি অলস্টার এবং ডিএইচএফসি মেসি অলস্টার, এরা কি কেন ইস্টবেঙ্গল নয় কেন? দ্যাটস আ ডিফারেন্ট মোহনবাগান না, আমি ফার্স্ট বলতে চাই, আপনি মানুষ তার কর্মকর্তা হিসেবে ওখানে থাকতে পারে, আমি বলতে পারবো না। তার কর্মকর্তাও হওয়ার কথা না, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের পার্সোনাল অফিসের চাকরি করেন। ডায়মন্ড হারবার এফসির সঙ্গে তার কোনো যোগাযোগ আছে কিনা আমি আলাদা করে বলতে পারবো না। আর যদি থাকেও তিনি কেন যাবেন? টিকিট কাটলো যারা, আমি বলছি একটা তো আমরা দেখি কি বড় প্লেয়াররা এলে জিপে করে ঘোরেন, মাঠটা ঘোরেন, বা তিনি দৌড়ে ল্যাপ করেন। আমি বলছি এর কোনোটার ব্যবস্থা ছিল না। মেসি চাইলেও দৌড়তে পারতো না, মেসি চাইলেও দৌড়তে পারতো না। আমি বলছি যে পুলিশের কি ভূমিকা থাকবে? লাঠি চালাবে কি করে পুলিশ? আমি পুলিশকে দোষ দেবো না। পুলিশের দোষ হচ্ছে শুভশ্রীকে দিয়ে দেখে, হ্যাঁ আমরা তো মেসিকে দেখতে গেছি, মেসি মাসিকে তো না, তো সেখানে শুভশ্রী যখন ঢুকছে তাকে আটকানোর দায়িত্ব ছিল পুলিশের। আমি এখানে একটা সংশোধন আমার বোধহয় দেওয়া দরকার, সেটা হচ্ছে শুভশ্রীর যে ছবিটার রেফারেন্স আপনি দিচ্ছেন সেটা কিন্তু যুব ভারতী ক্রীড়াঙ্গনের নয়, সেটা আমি আমার কথা প্রত্যাহার করছি, এবার বলতে কোনো দ্বিধা নেই। কিন্তু আমার প্রশ্ন হচ্ছে, আপনি আমায় বলুন না যে আমি একটা প্রাইভেট অর্গানাইজার, আপনিও জানেন যে আমি ছাত্র রাজনীতি জীবন থেকে আমি ইন্ডোর স্টেডিয়াম অনেকগুলো করেছি, সল্টলেক স্টেডিয়ামও আমি 2টো করেছি। আমি জানতে চাই আমি ওখানে ফ্লোরে কে যাবে না যাবে তার যে পাসটা দেওয়া হয়, সেই পাশে যুব ভারতী ক্রীড়াঙ্গনে সরকারের স্পোর্টস অ্যান্ড ইউথ ডিপার্টমেন্ট থেকে স্ট্যাম্প মেরে দেওয়া হয়। এখানে কি করে ঢুকলো এত লোক? সব বিজেপি। এক সেকেন্ড প্রসূনদা, গত কয়েক বছর ধরে আমরা দেখছি যে সজলদার পুজো, যেটা সন্তোষ মিত্র স্কয়ার, সেখানে সতর্কতামূলক, আমি একবারও বলছি না যেটা ভুল করছেন, ডেফিনেটলি ঠিক করছেন, আমি তো মার্টিনেজ নিয়ে এসেছিলাম, সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে সেখানে বারবারই সেখানে কখনো এদিকে ব্যারিকেড করা হয় ইত্যাদি, যাতে কোনো রকমের কোনো অনভিপ্রেত ঘটনা না ঘটে। এই অ্যাক্টিভিটিটা, এই অ্যালার্টনেসটা, সেটা আজকে যুব ভারতী ক্রীড়াঙ্গনে কেন দেখা গেল না? ফার্স্ট অফ অল আমি একটু জাস্ট করে বলছি, আপনি বোধহয় নিশ্চয়ই দেখেছেন যে রাজ্যের সর্বোচ্চ স্তর থেকে এটা বলা হয়েছে যে উই আর ডিপলি ডিস্টার্বড অ্যান্ড শকড। গোটা ঘটনাতে মুখ্যমন্ত্রী লিওনেল মেসি এবং সমস্ত ফ্যানদের কাছে, মেসি ফ্যানদের কাছে একদম আমরা সবাই বলছি এটা, আমরা ডিপলি ডিস্টার্বড অ্যান্ড শকড। নাম্বার 2, আপনার এই প্রশ্নটা উত্তর দেব। নাম্বার 2 হচ্ছে যে সল্টলেক স্টেডিয়াম একটা ফিফা অ্যাক্রেডিটেড স্টেডিয়াম, ইয়েস অর নো? ইয়েস। সুতরাং ওখানে খেলা করার মানে এই শোটা করার পারমিশন দেওয়া ছাড়া গভর্নমেন্টের কাছে লিগ্যাল কোনো অপশন থাকে না। যদি কেউ অ্যাপ্লাই করেন, তার চারদিকে এক্সিট রুট থেকে এভরিথিং ওয়াজ ফাইন। পয়েন্ট 3, ভিভিআইপি প্রোটেক্টি, হি থ্যাঙ্কফুলি ওয়াজ নট হার্ট অর এনিথিং। ভিভিআইপি কিন্তু তিনি বেরিয়েছেন, ইনক্লুডিং সুয়ারেজ অ্যান্ড আদার্স। নেক্সট হচ্ছে যে অর্গানাইজারের অ্যারেস্ট নিয়ে বিজেপির মুখপাত্রের আপত্তি আছে। কোনো আপত্তি করিনি, আমি বলেছি শুধু একজন নয়, শুধু একজন নয়, মিথ্যা কথা বলা যাবে, মিথ্যা কথা বলছি না একদম। আপনি অন্ডার বলছেন অর্গানাইজারকে অ্যারেস্ট এই কারণেই করা খুব জরুরি যে এই পুরো বিষয়টা একটা প্রাইভেট অর্গানাইজটা পুরো করেছে অরূপ বিশ্বাস, তাকেও অ্যারেস্ট করা জরুরি। এখানে তুমি বলছিলে মৌপ্রিয়া, এটা শুভশ্রী গাঙ্গুলির নিজের এডমিনিস্ট্রেশন করে, এই ছবিটা আমি বলে দিচ্ছি, তুমি উপরে ছবিটা নামো, উপরের ছবিটা আলাদা, এই ছবিটা মাঠের মধ্যে এটা ওনার পেজে, ওটা ওনার পেজে হতে পারে, টাইম ইজ ওভার। নো, টাইম ইজ ওভার। প্রসঙ্গ তুললেন সজল ঘোষ, অরূপ বিশ্বাসের বক্তব্য শোনাব। সরকার ইতিমধ্যেই তদন্তের নির্দেশ দিয়েছেন, যতক্ষণ তদন্ত চলছে ততক্ষণ কোনো মন্তব্য করব दादा थोड़ा हिंदी में बता देंगे दादा, हिंदी में थोड़ा बोल दीजिए ना, और एक शब्द हिंदी में। আমি চন্দনদার কাছে আসবো। চন্দনদা, হাই পাওয়ার্ড তদন্ত কমিটি গঠন হয়েছে, সেটা অরূপ বিশ্বাস বললেন।
দেখো, এটা তো প্রিভেনশন হলো না, এটা কিউরেটিভ মেথড হলো। প্রশ্নটা সেখানে না। আমি বলতে চাইছি পরিষ্কার কথা, এই ক্রীড়ামন্ত্রী, আচ্ছা মুখ্যমন্ত্রী আজকে যেটা বলেছেন আমরা মানছি, স্বাভাবিক, এটা সকলের মাথা হেড করেছেন, মুখ্যমন্ত্রীও সেটা ফিল করেছেন এবং সকলের কাছে উনি ক্ষমা প্রার্থী। একটা নতুন কমিটি তৈরি করেছেন যেটা ইনভেস্টিগেশন করবে, দ্যাট ইজ ওয়ান সাইড। এই অ্যানাউন্সমেন্টটাও করতে হলো ক্রীড়ামন্ত্রীকে দিয়ে, মানে আমি বলতে চাইছি ক্রীড়ামন্ত্রীর মন্তব্য এখানে রাখতে হলো। আমি কেন বলি ফ্রেমে থাকারই কথা না, কিন্তু আমি বারবার যেটা বলি রেসপন্সিবিলিটি কার এখানে। এই অফিসিয়াল ক্ষেত্রে বারবার প্রাইভেট ইনিশিয়েটিভের ক্ষেত্রে তো ওখানেও ক্রীড়া দপ্তরের একটা ভূমিকা আছে, ক্রীড়ামন্ত্রী সেখানে উপস্থিত এবং সাধারণভাবে মানুষ কিন্তু বলছেন মুখ্যমন্ত্রী পৌঁছতে পারেনি। মাঝখানে কথা বলবেন না প্লিজ। মুখ্যমন্ত্রী মাঝপথ থেকে ফিরে যেতে হলো, তিনি পৌঁছতে পারলেন না, এবং শাহরুখ খান তিনি ঢুকতে পারলেন না। অ্যাবসলিউটলি। আচ্ছা তুমি একটা জিনিস বোঝো, চয়নদা, আমি একটা জিনিস বুঝতে পারছি না, ঠিক এইরকম একটি জায়গাতে মোরাল রেসপন্সিবিলিটি কে নেবেন? মুখ্যমন্ত্রী না তার কথা বললেন, মুখ্যমন্ত্রী যেটা বলছেন আসলে ক্রীড়ামন্ত্রী তার পজিশন থেকে লাভ কি আছে যদি এত বড় একটা কালিমালিপ্ত অধ্যায় তৈরি হয়? একটু শোনাবো যে শ্রমিক ভট্টাচার্য বিজেপির রাজ্য সভাপতি, তিনি কি বলছেন। আমাকে একটা লাইন এটা তো একজনকে লুট করার ব্যবস্থা ছিল। তৃণমূল কংগ্রেসের কয়েকজন পরিকল্পিতভাবে টাকা তোলার জন্য এই প্রোগ্রাম আয়োজন করা হয়েছে। শুনছি আয়োজককে গ্রেপ্তার করা হয়েছে। কে সে? তার পরিচয় কি? শুধু একজনকে গ্রেপ্তার করলে চলবে না, একজন তো বিরাট স্ট্যাচু বানিয়ে দিলেন। আরে বাবা, মনে হচ্ছে স্ট্যাচু অফ লিবার্টির সঙ্গে ওখানেও কম্পিটিশন চলছে। গুজরাটে একটা ছিল, তারপর দেখছি এখানে। আপনারা প্রথমে বললেন ডায়মন্ড ছকে ডায়মন্ড হারবার ফুটবল ক্লাব আর তার সঙ্গে মোহনবাগানের খেলা হবে। তো খেলা তো হলোই না, মেসির পায়ে তো ফুটবল দেখতে পাওয়া গেছে কিনা জানি না, দর্শকরা তো দেখতে পারলেন না। চারিদিক থেকে তাকে ঘিরে আছে কারা? তৃণমূল কংগ্রেসের পরিচিত নেতা। ক্রীড়ামন্ত্রী সেখানে, ক্রীড়ামন্ত্রীর দায়িত্ব পড়ে, তার দায়িত্ব এটা। এত বড় একজন পৃথিবী বিখ্যাত ফুটবলার, লিভিং লিজেন্ড, তিনি যখন এসেছেন কলকাতায়, তো স্বাভাবিকভাবেই তার পাশে ক্রীড়ামন্ত্রী থাকবে, এটা প্রত্যাশিত। কিন্তু ক্রীড়ামন্ত্রীর ঘনিষ্ঠরা তারাও সেখানে, যারা আছে সবাই তো তৃণমূলী। তাদের মাঠের মধ্যে কি কাজ ছিল? তারা জীবনে কটা ফুটবলে পা লাগিয়েছে? প্রসন্দা, এই প্রশ্ন তো উঠছে, এর সঙ্গে একই সঙ্গে আপনি যেহেতু পুলিশ অফিসারও ছিলেন, হ্যাঁ, যে জলে আমরা দেখেছি গতকালই ডিসিপি বিধাননগর তারা একটা ফেসবুক লাইভ করেছে এবং তাতে ডুজ অ্যান্ড ডোন্ট, যেমন টিফো আনা যাবে না, জলের বোতল, এরপর এত জলের বোতল ঢুকলো বা ভেতরে জলের বোতল 200 টাকায় বিক্রির ব্যবস্থা করা হলো, কেউ দেখলো? পুলিশের পক্ষ থেকে যে অ্যানাউন্সমেন্ট গুলো করা হয়েছে সেগুলো অত্যন্ত সময়োপযোগী এবং প্রয়োজনীয় ছিল। পুলিশের কাজ কি শুধু অ্যানাউন্সমেন্ট করা? না, পুলিশ ডেফিনেটলি তাদের কাজ, মেট্রোর ঘোষক না যে শুধু অ্যানাউন্সমেন্ট করে সেটা দেবে। পুলিশ ডেফিনেটলি তাদের কাজ ফ্রিস্কিং চেকিং সবই করেছে। জলের বোতল কোথা থেকে এলো? আপনি যেটা বলছেন সেটা হচ্ছে যে কোথা থেকে এলো, that is the subject matter of inquiry of this high powered committee led by justice অসীম রায় এবং জল কোথা থেকে এলো এবার এটাও সিবিআই কে তদন্ত করতে হবে, যে কোথা থেকে এই কনস্পিরেসি তৈরি হয়েছিল, কারা এটাকে ফান্ডিং করেছে, কারা স্টেটের ইমেজকে টার্নিশ করার জন্য এই পরিকল্পিতভাবে জয় শ্রীরাম বলে গেরুয়া পতাকা নিয়ে ঢুকেছে। এভরিথিং উইল বি সাবজেক্ট ম্যাটার অফ ইনকোয়ারি। সিপিএম কিছু বলার চেষ্টা করতেই পারে, সেই সময় সুভাষ বাবু সারাক্ষণ মারাদোনার সঙ্গেই ছিলেন। আমাদের মনে হয় আমরা যেটা বলছি আপনাদের নিয়ে, আমরা বলছি যে এই পুরো বিষয়টা যেটা আপনি জিজ্ঞাসা করছেন, দ্যাট ইজ এক্স্যাক্টলি দ্য সাবজেক্ট ম্যাটার অফ ইনভেস্টিগেশন। আরো সবকিছুর মধ্যে অ্যাক্সেস কন্ট্রোল থেকে শুরু করে সবকিছু দেখা হবে এবং আমরা দৃঢ় বিশ্বাস ডেফিনেটলি দিনের শেষে সত্যটা বেরিয়ে আসবে। বলার রয়েছে সুভাষবাবুর সঙ্গে, কমরেড সুভাষ চক্রবর্তীর সঙ্গে সবার তুলনা চলে না। এক, দুই হচ্ছে যেটা নির্দিষ্টভাবে বলে রাখা দরকার, এটা সরকার দায় এড়াচ্ছে না, সরকার দায় এড়াতে পারি, কারণ সরকার তো আর নেই, সবটাই তৃণমূলীকরণ হয়ে গেছে। আজকে তৃণমূলের ঘনিষ্ঠ যারা, তারা ওখানে পাসপত্র পেয়ে ঢুকেছিলেন। পরিষ্কার সদন্ত একজনের কথা বললো, আমরা অনেককে দেখতে পেয়েছি যারা শুধুমাত্র তৃণমূল কংগ্রেস করেন এই যোগ্যতায় মাঠে গিয়ে ঢুকে গেছেন। এই সব কাণ্ড কারখানাগুলো কেন? আমার খুব স্পষ্ট বক্তব্য, মুখ পোড়াবার দায় যদি একা শতদ্রু দত্তের হতে পারে না। পুরো যারা ওখানে ছিলেন, পদস্থ কর্তারা, পদস্থ যারা ছিলেন, যারা ওখানে হাততালি করবার জন্য গিয়েছিলেন, যারা ওখানে অ্যানাউন্স পর্যন্ত করেছেন যে নিয়ন্ত্রণে আনবার জন্য,
তাঁরা মেসিকে দেখতে দিলেন না, মেসিকে দেখতে দিলেন না। আমি একটু গৌতমদার কাছে খুব সংক্ষেপে আসি। গৌতম, আমি আপনার কাছে দুটো প্রশ্ন খুব সংক্ষেপে করার চেষ্টা করব। এক হচ্ছে, এই মুহূর্তে আপনিও নিশ্চয়ই আপনার বিভিন্ন রাজ্যের বা বিদেশের যে সাংবাদিক বন্ধুরা তাদের কাছ থেকে ফোন পাচ্ছেন এবং তারা এটা সম্পর্কে জানতে চাইছে, যেটা জানতে চাইছে সেটা আমাদের জন্য খুব সুখের নয়, খুব মর্যাদার নয়, নাম্বার 1। নাম্বার 2, দিল্লি মুম্বাই এর ইভেন্ট, তার ভবিষ্যৎ কি? আপনার একটু অডিও প্রবলেম করছে গৌতম দা। না, গৌতম দা কথা আমরা শুনতে পাচ্ছি না। আমি খুব সংক্ষেপে সজলদা কিছু বলতে না, আমি আরেকটা অনুরোধ করব, আপনারা সকলেই সহমত হওয়া উচিত। যে কোনো, এটাও বিজেপির যোগ আছে কিনা এর পেছনে আমি বলতে পারবো না, যে স্ট্যাচুটা তৈরি হয়েছে লোকে বলছে ওর ভাসুরের ননদের ছেলে। আমি একজন ফুটবল প্রেমী মানুষ হিসেবে, আমিও রাজনীতি করে বলে এই নয় যে ফুটবলকে আমি ভালোবাসতে পারি না, আমি একজন ফুটবল প্রেমী মানুষ হিসেবে আমি অনুরোধ করব, ওই যে স্ট্যাচুটা বানানো হয়েছে দেখে মনে হচ্ছে ওনার একটা গোপনাঙ্গে রোগ আছে। লোকে এই ধরনের মন্তব্য করছে, ডোন্ট টেক ইট ফ্রম মাই মাউথ। আমার যে বলার বক্তব্য হচ্ছে যে এই স্ট্যাচুর পরিবর্তন হোক। ও স্ট্যাচুর পায়ের নিচে স্বামী বিবেকানন্দ আছে। আমি বলছি এই যে স্ট্যাচু আচমকা বানিয়ে দেওয়া হলো শুধু মেসিকে ওখানে নিয়ে ঘোরানোর জন্য, আমি বলছি এই স্ট্যাচুটা তো একটা সরকারি জমির ওপরে পিডব্লিউডির পারমিশন ছাড়া, কোনো কিছু ছাড়া একটা স্ট্যাচু তৈরি হলো। আমি একজন ক্রীড়াপ্রেমী হিসেবে সেদিনও কখনো প্রতিবাদ করতে চাইনি, কিন্তু এটা দেখছি একটা বিকৃত স্ট্যাচু, যেটা আর যাই হোক সেটা মেসির সঙ্গে কোনো তাহলে আয়োজককে তড়িঘড়ি অ্যারেস্ট করে কোথাও এই যে একটা, যেটা সজলদা বা চন্দনা বলছেন যে একটা সার্বিক, বা চন্দনদা যেটা সার্বিক একটা ভীষণ কিওটিক একটা পরিস্থিতি দেখা গেল, যার রেসপন্সিবিলিটি পুলিশ প্রশাসন তারাও এড়াতে পারে না, বা যারা ওখানে উপস্থিত ছিল, যারা ওখানে ভিড় করছিল তারা এড়াতে পারে না, সেটাকে কোনোভাবে এটা ম্যানেজ দেওয়ার চেষ্টা করা হোক। দেখুন, প্রত্যেকটা ইনভেস্টিগেশনের একটা ইনিশিয়েশন পয়েন্ট থাকে, তার ক্রিমিনাল নেগলিজেন্স মোটা প্রুভেন, সুতরাং তাকে অ্যারেস্ট করা হবে, তাকে রিমান্ড নিতে পারে পুলিশ, ইন্ট্রোগেট করবে, লার্জার যদি কিছু ইস্যুস থাকে সেটা আনার্ট করবে। এখানে কোনো রকম ধামা চাপা দেওয়া, দায় ঝেড়ে ফেলার কোনো বিষয় নেই। আমরা পরিষ্কারভাবে হাই পাওয়ার্ড কমিটি করেছি এবং কার নেতৃত্বে, একজন রিটায়ার্ড জাস্টিস অসীম রায়, যিনি একটি অত্যন্ত ভালো ক্রিমিনাল ল বিশেষজ্ঞ ছিলেন হাইকোর্টে, তার নেতৃত্বে কমিটি হয়েছে। এখানে আমাদের কোনো বিষয় নেই। সেই ইনভেস্টিগেশনের ফার্স্ট পার্ট পুলিশকেই করতে হয়, পুলিশ তাকে অ্যারেস্ট করেছে, কমিটি তৈরি হয়েছে। আমার ধারণা ইনভেস্টিগেশন নিরপেক্ষভাবে শুরু হয়েছে এবং দ্য অ্যারেস্ট ইজ জাস্টিফাইড। পুলিশে আমি বলছি মন্ত্রিসভায় যদি থাকে অরূপ বিশ্বাস, তাহলে সেখানে নিরপেক্ষ তদন্ত হবার কোনো জায়গা। আমি গৌতম দার সঙ্গে যোগাযোগ করতে পেরেছি। গৌতম দার সময় খুব সংক্ষিপ্ত, আমি দুটো প্রশ্ন যে আপনার কাছে করছিলাম। এক হচ্ছে, ভিন রাজ্যের ক্রীড়া সাংবাদিক মহলে বা ক্রীড়া জগতে, আন্তর্জাতিক ক্রীড়া জগতে আজকে আমাদের কতটা মুখ পুরল? 2, মুম্বাই এবং দিল্লির ইভেন্টের ভবিষ্যৎ কি? মুম্বাইটা আমি জানি না, দিল্লির ইভেন্টটা আমি জানি আরো ভালো করে হচ্ছে, আরো নিটোল ভাবে। হায়দ্রাবাদ তো অলরেডি বলেই দিয়েছে, হয়ে গেছে, যে এখন সবাই দেখানোর চেষ্টা করবে যে আমরা কতটা পেশাদার এবং বাংলা কতটা অপেশাদার। আর এটা আরো বেশি করে, তাই বাংলা আরো বেশি করে লজ্জিত হতে হবে, যেখানে অ্যাকচুয়ালি বাংলার অনুরাগীদের কোনো ফল্টই নেই, তাদের ফুটবল প্রেমে কোনো খাত ছিল না, আমাদের মিডিয়ার কোনো প্রবলেম ছিল না। 2-3টে ক্ষেত্রে কি বলবো, কমপ্লিট অপদার্থতার জন্য আজকে গোটা রাজ্যের মুখ খুলল। আমাদের সময় একদম শেষ। আমরা 3 বছর আগে ঠিক এই ডিসেম্বরে যখন মেসির হাতে বিশ্বকাপ ওঠে, সেদিন গোটা কলকাতা শহর রাত জেগেছিল। এখনো বলতে গেলে গায়ে কাঁটা দেয়। সেদিন আমাদের খুব আফসোস হচ্ছিল যে মেসিকে যদি জানাতে পারতাম যে তার বাসস্থান থেকে, তার দেশ থেকে হাজার হাজার কিলোমিটার দূরে একটা দেশ তাকে, তার দেশকে শুধু ফুটবলের সূত্রে এত আপন করে নিয়েছে। যখন মেসির আবাহন হচ্ছিল, কোথাও আমাদের মনে হচ্ছিল যে আমরা তখন তো জানাতে পারিনি, এবার মেসি এলে অন্তত আমরা বোঝাতে পারবো যে মেসিকে আমরা কতটা ভালোবাসি। আর দিনের শেষে কি রইল? একরাশ হতাশা, অন্ধকার এবং কলঙ্কজনক তিক্ত একটা ছাপ। বাংলা বলছে এখানেই শেষ করছি। দেখতে থাকুন কলকাতা টিভি।